হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই স্বাগতম। তো ভিউয়ার্স, আমাদের ভালোবাসার গল্প দ্য ডিপস অফ লাভ, স্বামীর হত্যাচার একটি অসাধারণ গল্প। এই গল্পে আরও দুটি পর্ব দিচ্ছে, 18 এবং 19। আশা করি দুটি পর্ব অনেক ভালো। আর ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, নতুন পাঠক হয়ে থাকেন, যদি আপনি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে এখন নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে করে দেন এবং সাথে বেল বাটনতে ক্লিক করে অল বাটনে বাজিয়ে রাখেন। আর যে সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আর ভিউয়ার্স, আমরা তো জানি না যে আমরা গল্পের মধ্যে আপনার সাথে কথা বলি এবং গল্প বলি মাঝে মাঝে, হয়তো আপনাদের সমস্যা হয়। তার জন্য যদি সমস্যা হয় বা ডিস্টার্ব ফিল করেন, তাহলে প্লিজ দয়া করে সবাই মোবাইলের সাউন্ডটা অফ রাখবেন। এতে আপনাদের গল্পতে কোনো প্রকার সমস্যা হবে না, বা মোবাইলের সাউন্ডটা কমিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, গল্পটি যেহেতু অসাধারণ, তো আবারও মনে করে দিচ্ছি, যদি আপনি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন। এখন থেকে প্রত্যেকটা গল্প কন্টিনিউ করা হবে। তো আশা করি গল্পগুলো পরে অনেক ভালো হবে, আরও নতুন নতুন গল্প পাবেন এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই সবাই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে, যারা সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমার এই স্বামী অত্যাচার এই গল্পটি অনেকেই পড়েন, অনেক ভিউয়ার্স পড়েন, কিন্তু সাবস্ক্রাইব করছেন কয়েকজন মানুষ। তো আমি মনে করি সবাই সাবস্ক্রাইব করবেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ফেলুন। এতে আপনাদেরও ভালো, আমাদেরও ভালো, বা আমরাও খুশি হবো আপনারা গল্প পড়লে। আমরা চাই আমাদের পাঠক বন্ধুদের যাতে গল্পতে কোনো সমস্যা না হয়। সেই পেছন ঘুরে দেখে ঘরের দরজা খোলা, ফিরিয়ে ভিড়িয়ে রাখা রাই শাড়ির আঁচল ঠিক করে একটু বাইরে গেল। সবাই ঘুমাচ্ছে এই মুহূর্তে, এক ফুফি ছাড়া কেউই 9টার আগে ঘুম থেকে উঠেই না। আর ফুফি বাইরে দাঁড়ানো। ফুফি, আরে তুই কী রে, ঘুম থেকে মাত্র উঠলে? রায় মাথা নাড়ালো। উনি কোথায়? ফুফি বুঝলেন না কি? কিনি উনি? আরে কে সে? রাই একটু আমতা আমতা করে বলল, আবির। ফুফি হু করে হেসে উঠলেন। নাম নিতে লজ্জা করে নাকি? না তবে। এত সকালেই বেরিয়ে গেছে নামাজ পড়তে। উঠেছিলাম তখনই আমাকে বলে গেল বাইরে কাজ আছে, আর তোকে যেন বিরক্ত না করি, তাই তোকে ডাকিনি। ও হ্যাঁ, চিৎকার করে এ, রায় চিন্তায় পড়ে গেল। এত সকালে কি কাজ? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। ও রায় চলে গেল। আবির দাঁড়িয়ে আছে নিজের গাড়ির পাশে, বারবার হাতের কালো ঘড়িটা দেখছে কার অপেক্ষা। বউ কেউ ডাকলো। আবির তাকে হাত উঁচু করলো। এত দেরি করলি যে? আবির জিজ্ঞেস করলো ছেলেটাকে। ছেলেটা কে? ছেলেটা এসে মাথা চুলকায়। আবির চোখের হলদে কানু হলদে কালো স্লান গ্লাসটা খুলে জিজ্ঞেস করে, সেদিন যে নম্বর দিলাম, কি আসল কি আসলো খবরে? সেটা এদিক ওদিক তাকালো। ভাই, অন্য জায়গায় যাওয়া যাক। আবির আন্দাজ করতে পারলো। ওট গাড়িতে উঠে আবির হাই স্পিড গাড়ি চালাতে শুরু করলো। ভাই, রায় রান্নার কাজে ব্যস্ত। তখন সুমি ডাকলো, ভাবি। হ্যাঁ বলো সুমি। রায় তরকারি রাঁধছিল। সুমি গিয়ে আলাদি সরে বলল, ভাবি জানো, জানো তো আগামী পরশু কি? মস্তিষ্কের চাকা ঘুরিয়ে রায় ভাবনায় খুঁজতে লাগলো। আগামী পরশু কি? কি মনে? কি মনে? সুমি অবাক হলো। আরে বাবা, পরশু তো একটা স্পেশাল দিন। আরে বাবা, পরশু দিন তো একটা স্পেশাল স্পেশাল দিন, জানো না? হ্যাঁ, আবারও মস্তিষ্কের ক্যালেন্ডার খুলে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কোনো বিশেষ দিন বলে ওর জানা নেই। জানি না, তুমি বলো পরশু কি? সুমি একটু মুখ ভার করলো। যা, তুমি জানোই না, থাক তোমাকে বলবোই না, বলে সুমি রান্নাঘর থেকে চলে গেল। আর সুমি কিন্তু কে শুনে কার কথা, সুমিও চলে গেল। আবির আর সৌরভ ছেলেটাকে খবর দিতে এসেছে। একটা রেস্টুরেন্টে বসে আছে। সৌরভ খুব গম্ভীর মুখে কিছু একটা ভাবছে। রাজ রাজভোগ সামনে আনলে মুখ খুলবে নাকি? আবিরের কথায় সৌরভ চিন্তা ছেড়ে তাকালো। হ্যাঁ না ভাই, তবে ভাবছি আপনি যদি বলে ফেলে। সৌরভ জানে আবির অযথা যাবার
রাগার পাত্র নয়, বেশিরভাগই দুটো কথাই শোনাই। তাও যদি সৌরভ কোনো কাজের খবর না আনে, আজও একই অবস্থা। সৌরভ কোনো খবরই আনতে পারেনি। ভাই, কোনো খবর নেই আসলে। আবিরের মুখটা আর কি বলবো। ইউ সেড নো ইনফো। সৌরভ মাথা নিচু করে রাখলো। এই দ্বিতীয়বারের মতো সৌরভ বেকার হয়ে গেল। ভাবছিল আবির কিছু বলবে, কিন্তু আবির উল্টো বিড়বিড় করতে করতে মাথা নামিয়ে নিল। নো ইনফো। সৌরভ ভালো করে লক্ষ্য করলো আবির কিছু একটা ভাবছে। ভাই, গাড়ির যে নম্বর প্লেট এর নম্বর দিলাম, সেটা দ্রুততার সহিত জবাব দিল। ভাই হ্যাঁ, এটার খবর আছে। এই যে গাড়িটা আপনাকে ফলো করছিল, এটা আসলে একটা খোয়া যাওয়া গাড়ি। বেশ কয়েক মাস আগে নাকি এক ভদ্রলোক গাড়িটা পার্ক করে বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন গাড়িটা উধাও। সিকিউরিটি ওদিকে আবার অন্য কীর্তিতে ব্যস্ত ছিল। গাড়ির আওয়াজ শুনেও না শোনার ভান। সিসি ক্যামেরা নেই, সে বাড়ির আশেপাশে সিসিটিভি নেই। মাস্টার প্ল্যান বলে আবির অন্যমস্ক হয়ে চেয়ারে হেলান দিল। সৌরভ ভাবছে ঠিক কি হচ্ছে। ব্যবসায়িক কাজে সত্যজিৎ চৌধুরী বাড়ির সাথে বরাবরই অনেক কোম্পানিরই আছে, তবে মার্ডার করার মতো এত কাপুরুষতার বাহক তেমন কেউই নেই। অবশ্য বলা যায় না কোথা থেকে কেউ হুট করে শত্রুতা নামক খেলনা হতে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সত্যি বলতে সৌরভ ক্রস চেক করেছে, কিন্তু বিজনেস এর সাথে জড়িয়ে তো কাউকেই পায়নি। ওদিকে আবির যে কখনো সোজা পথে চিন্তা করে না, সেটাও সৌরভ জানে। বলাই বাহুল্য, আবিরের ব্যস্ততার জগতের সাথে জড়ানোর পরই সৌরভের আগমন। আবিরের ডান হাত, ফলে আবিরকে এইটুকু চেনে সে। আর আবার আবিরেরও জানে যে সৌরভ কোনো পর্যায়ে গোয়েন্দাগিরি পারে। হাড়ির খবর কীভাবে বের করতে হয় তা ওকে শিখিয়ে দেওয়া লাগে না। যখনও কোনো খবর আনতে পারেনি নির্ঘাত কেউ, এমনই ভেবে আবির পেছনে লেগেছে, যার চিহ্নটুকু প্রতিও দয়া করেনি ক্লো। আধারে হাঁটো, বিড়বিড় করলো আবির। সৌরভ হো বলে জিজ্ঞেস করলো, তাহলে কি? তাহলে আর কি, চলো বের হওয়া যাক বলে আবিরও উঠে দাঁড়ালো। ভাই, কিছু খাবেন না? খাবো। আবির গাড়িওয়ালাকে প্রায় দেন, একসাথে খাবো বলে আবির হাতের সানগ্লাসটার দিকে ঘুরে পেয়ে যেতে লাগলো। সৌরভও পেছনে উঠে এলো, কিন্তু ভাগ্যের হঠাৎ আগমন ভুলে গেলে নাকি। রেস্টুরেন্টের খেত দিয়ে বাইরে গিয়ে ডানে ঘুরে হাঁটতে গেলেই কি একটা এসে আবিরের মাথায় সজোরে আঘাত করলো। আচমকা হামলায় আবির দুপা পিছিয়ে গেল। পেছনে সৌরভও ছিল। সৌরভ দেখলো একটা কালো হুডি পরে মাস্ক লাগানো লোক একটা বড় চওড়া লোহার পাত নিয়ে সজোরে আবিরকে আঘাত করলো। ওই চেঁচিয়ে সৌরভ ছুটে গেল লোকটার দিকে। ততক্ষণে লোকটাও সোজা দৌড়। আবির নিজেকে সামনে সামনে তাকালো। ওই হুডরিওয়ালা লোকটা সেই কালো গাড়িতে উঠে চলে গেল। সৌরভ তাকে ধরবে, তার আগেই লোকটা চলে গেল। সৌরভ দৌড়ে পেছনে গেল। ভাই, আপনি ঠিক আছেন? আবির মাথা নাড়ালো। রায় সেই সকাল থেকে অপেক্ষাই করছে, আবির আর আসছে না। দুপুর গড়িয়ে সন্ধ্যা। এদিকে আবিরের মা সামনে শুধু রায়ের নামে কান কান করছে। তখনই সুমি বড় বড় কদম ফেলে ঘরে প্রবেশ করলো। রায় তো বেশ অবাক। তো মহারানীর রাগ কমেছে। সরি। সুমি এক ঝটকায় বসে পড়ল। না তাহলে? হ্যালো ভিউয়ার্স, আপনি যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে প্লিজ দয়া করে এখনই সবাই সাবস্ক্রাইব করুন। যারা গল্প পড়তেছেন সবাই, যদি কন্টিনিউ গল্পটা পড়তে চান তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেখান, তাহলে আমি বুঝবো যে সবাই গল্পটি কন্টিনিউ করতে চান, তাহলে আমি গল্পটি কন্টিনিউ করব। তো ভাবলাম তোমাকে বলে একটু ধন্য করে দিয়ে যাই। পরে জানতে পারলাম তো হাওমাও করে কাঁদবে। সুমির বাঁকা কোথায় রায়ের প্রচণ্ড হাসি পেল। তা বলেন
তা বলেন শুনি। সুমি কিছুটা সময় ভাবলো, তারপর অনতিবিলম্বে বলে উঠল, পরশুদিন ভাইয়ার জন্মদিন। রাই স্বাভাবিকভাবেই ভাবলো হয়তো নিশানের কথা বলছে। সুমি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। শুধু রাই বুঝলো না। হাতো সুমির মাথায় বাড়ি। সুমির মাথায় বাড়ি। আরে, ভাবির ভাইয়ের জন্মদিন, আবির ভাইয়ের। বলে মাথা ঘোরাবে তখনই কি ওনার? সুমি কোমরে হাত রেখে তাকালো। জি, ওনার জন্মদিন। রাই ওর মুখে হাসি ফুটে উঠল। গ্রেট, ও মাই গড, আমি জানতামই না। তো এখন ট্রিট দাও। জন্মদিন কি আমার যে আমি ট্রিট দিব? রায় উঠে দাঁড়ালো। আজ্ঞে না, আপনার প্রিয়তমের, বলে সুমি চোখ টিপ দিল। রায় হেসে উঠল। তোমার ভাই আসলে? বলো। এর মানে কি ভাবি? কি? সু কে? না, না। তুমি কি ভাইয়াকে আজই সব বলে দেওয়ার প্ল্যান করেছো নাকি? রায় চিন্তায় পড়ে গেল। সুমি উঠে রায় এর হাত ধরে চাকুনি দিয়ে বলল, আরে পরশু তো ভাইয়াকে সারপ্রাইজ দিতে হবে, এটাও তোমাকে বলে দিব নাকি? রায় মাথা নাড়ল। সুমি হতাশ। এটা মেয়ে নাকি বাচ্চা, সব বুঝিয়ে দিতে হচ্ছে। তখনই দরজায় বেল বাজলো। দাঁড়াও, আমি যাই, বলে সুমি এগিয়ে গেল। পিছনে রায়ও গেল। বাইরে আবি দাঁড়িয়ে। ওকে দেখে সবাই হামলে পড়ল। কি রে আবির, তোর মাথা ব্যান্ডেজ কেন? হুফি এগুলো? এটাও শুনে ওর মা দৌড়ে এলো। ব্যান্ডেজ? কিসের ব্যান্ডেজ? কি হয়েছে এই আবির? আস্তে 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 ঘরে ঢুকে সবাই গায়ে এলিয়ে দিল। চারিদিকে সবাই ঘিরে ধরেছে। ভাই কি শরবত করে আনলো। আপনার কি হয়েছে আবির? এমন কিছুই বললো না, শুধু বললো ঠিক আছে। রেজওয়ান সাহেব অফিসে, নাহলে নিশ্চয় ছেলেকে ঠাটিয়ে জিজ্ঞেস করতো এই অবস্থা কেন। আমি কিছুক্ষণ সোফায় বসে উঠে ঘরে গেল। এখানে বেশিক্ষণ থাকলে শুধু প্রশ্নই জাগবে। রায় চলে গেল। আবির গিয়ে বিছানায় ঢলে পড়লো। রায় ঘুরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। আপনি কি খুলে বলবেন ঠিক কি হচ্ছে আপনার সাথে? আমি আলতো চোখে তাকালো। রায় গিয়ে আবিরের পাশে বসলো। কালকে থেকে আর আপনি বাইরে যাবেন না। আবির হেসে উঠল। তুমি কষ্ট করে শ্বাস কেন নাও, ছেড়ে দাও, শ্বাস নেওয়া। রায় বিরক্ত হলো। আপনি ইদানিং নিশ্চয়ই কোনো একটা সমস্যায় পড়েছেন, আমাকে বলছেন না। আর যতদিন এই সমস্যা খুলে না বলবেন ততদিন আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। ফাইনাল। আর আমার এই কথা সবাই রাখতে পারবো। কোনো সমস্যা না, শুধু সিম্পল অ্যাক্সিডেন্ট। সব অ্যাক্সিডেন্টটা কি আপনার সাথে ডিল করে এসেছে নাকি? যত সব, বলে রাই উঠে গেল। এদিকে নীলা বসে বসে ভাবছে, গতকাল যা আপনার অসহ্য করতে হলো, বিশেষ করে ওর বাবা মায়ের এর প্রতিশোধ কিভাবে নিবে। রাতে হাতের ফোনটা অন করে গ্যালারিতে ছবি দুটো নিশান আর রায়ের, যেটা সেদিন তুলেছিল, কিন্তু এই ছবি দুটো আর দেখানো হলো না আবিরকে। নীলা ভেবেছিল আবিরকে ছবিগুলো দেখিয়ে হাত ধরবে, কিন্তু তার আগে আবির রেগে সেখান থেকে চলে গেল। আর ছবিগুলো এখন পাঠানো বোকামি ছাড়া আর কিছুই না, কারণ আবির এসব আর বিশ্বাস করবে না। রেগে উঠে নিল। হ্যাঁ, নীলা ফোনটা ছুঁড়ে ফেলে দিল। নিশান এর আজ বাসায় ফিরতে রাত হয়ে গেছে। ইদানিং নিশান বাইরে বাইরে বেশি থাকে, ফলে বাসার সবাই তেমন চিন্তা না করলেও রায়ের মাথায় একটা চিন্তার প্রতিফলন করছে। রায় শুধু খাবারটা নিয়ে নিজের ঘরে চলে গেল। আবির আজও ল্যাপটপটা নিয়ে কি একটা কাজে ব্যস্ত, দেখতেও তাই না। যাই হোক, তাতে রায়ের মাথা ব্যথা নেই। তবে রায়ের সমস্যা এ জায়গাতেই যে আবির এই অবস্থা নিয়ে কেন কাজ করবে, এই অবস্থায় কেন কাজ করছেন শেষ হয়ে গেলে বলে দিব, বলে আবির ল্যাপটপ নিয়ে সোফায় চলে গেল। রায় এদিকে ভাবছে আবিরের জন্মদিন ঠিক কী করা যায়। আবিরদের বাড়ির ঠিক সামনেই রাস্তায়
সেই অজ্ঞান হুড়ি পড়া লোকটা দাঁড়িয়ে আছে, এক দৃষ্টে আবিরের ঘরের ব্যালকনির দিকে তাকিয়ে সে। ঘরের এনার্জি বাল্বের আলোর কিঞ্চিত পরিমাণ বারান্দায় বসছে। লোকটি সেদিকে তাকিয়ে থেকে নিজের পকেট থেকে ফোনটা বের করলো। তখনই আবিরের ফোনে আবারও একটা মেসেজ শব্দ এলো। আবির একটু সন্দেহান চোখে ফোনের দিকে তাকালো। সোভিয়েত পার্ট নাম্বার 19 চলে আসছে। আশা করি 19 নম্বর পরবর্তী পরে অনেক ভালো হবে। আর বলছি, এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ রিকোয়েস্ট করতেছি সবাই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে দেখিয়ে দেন, যাতে আপনারা গল্পটা কন্টিনিউ পড়তে চান। যদি কন্টিনিউ পড়তে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে সবারই। দিব না, এক হাতে ল্যাপটপ আর এক হাতে ফোন আর পুরো পরিবার। আমি ল্যাপটপটা পাশে রাখলে আর রায়কে ধরিয়ে নিজের পায়ের উপরে বসালো। কাজ আছে বলেই করছি। রায় হতাশ চোখে দেখলো। এখনো কি তো বলেননি এই আঘাতগুলো কোথা থেকে পাচ্ছেন? হাবির চুপ করে তাকিয়ে রইল। এমন কিছু কি আছে যেটা আমাকে জানানো যাবে না? আমি হালকা এসে বললো, সব কি তোমার বোধগম্য? তাই বলে আপনি এরকম হঠাৎ অ্যাক্সিডেন্ট করে আসবেন নাকি? আমি সেটা ভাবছি বলে আবির রায়কে সোফায় বসিয়ে দিয়া আবার ল্যাপটপটা হাতে নিল। রায় সত্যি বিরক্ত। বেশি হেয়ালি করেন আপনি। ল্যাপটপে চোখ রেখেই ও বলল, এদিক এতদিন আমার সাথে থেকেও ধরতে পারলে না, কি বলি কি করি? রায় দাঁড়িয়ে বলল, না বুঝি না, কারণ আপনি বুঝতেই দেন না। বলে রায় ঘর থেকে বেরিয়ে গেল। আমি আমি আর সেদিকে মনোযোগ দিল না। এই মুহূর্তে ওর কাজটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ফোনের ব্যাপারে ভুলে গেল। বাইরে লোকটি মেসেজে উত্তর না আসায় রাগে সে ফোনটা শক্ত করে চেপে ধরে এক নজরে বারান্দার দিকে তাকিয়ে রইল। রাতে কাজ শেষ করতে করতে প্রায় 2টা। রায় ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। বেচারি এত করে বললো কাজ বন্ধ করে ঘুমাতে, কিন্তু কে শুনে কার কথা? ল্যাপটপটা রেখে আবিরের উঠে খাটের পাশে গেল। ঘুমালে প্রত্যেক মানুষকে দেখতে কত নিষ্পাপ লাগে। মনে হয় মনোমুগ্ধকের চেহারার দিকে তাকিয়ে থাকি। আবির গিয়ে বিছানায় রায়কে পেছন থেকে জড়িয়ে ধরে পড়লো। সে বলল, এক গজব চুলের মাতাল কসবাস, যদিও বা এটা চুলের নিজস্ব বিশিষ্ট না, তবে এই মুহূর্তে এই গুণে কোনারিত চুলগুলো আবিরকে পাগল করার মতো যথেষ্ট। আলতু করে চুল মুখ গুজে গান নিতে নিতে কখন যে ঘরে চলে গেছে আবির জানে না। সে জোড়া শুইতে ইচ্ছে হতে লাগলো রায়ের কাঁধে। গভীর ঘুমে বিভোর রায় হয়তো অনুভব করতে পারত, দোষ তো আমার নয়, নয়ন জোড়াতে তোমায় খোঁজে। এই তুমি এতই দূরে যেন এক পৃথিবী পার করেও পায় না কাছে, কাছে থেকেও দূরে, তবু কি সব দোষ আমার? বিড়বিড় করতে করতে নিজের প্রেয়সীকে আরও নিজের কাছে মিশিয়ে মিশিয়ে নিল আবির। পরদিন সকালে ঘুম ভাঙতে রায় দেখলো আবির ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মুচকি এসে আবিরের এলোমেলো চুলের মধ্যে বাম হাতটা গুজে দিল আর কপাল থেকে সরিয়ে দিতে লাগলো এলোকেশি চুলগুলো। অনেকটাই লম্বা হয়েছে, চোখ থেকে যাওয়ার মতো অবস্থা, কিন্তু দেখতে সুন্দরই লাগে। মুখে হালকা দাড়ি, ঘুমন্ত চেহারা চেষ্টা করতে যথেষ্ট, কিন্তু কপালে ব্যান্ডেজটা যেন এই সৌন্দর্য আরো সহ্য কোন বাড়িয়ে দিয়েছে। কি যে মাথায় এলো! রায় মুখটা এগিয়ে আবিরের কপালে একটু চুমু দিল। মহাশয় তো ঘুমাচ্ছে, না হলে নিশ্চয়ই রায় এত কাছে নিজে যায় না। কিন্তু অত ভালো লাগলো না, জাস্ট একটা কিস। আবিরের গালে হাত রেখে স্লাইড করলো, সাথে সাথে গালে একটা চুমু দিয়ে সরে গেল। নট ব্যাড, হ্যাঁ, বাট পারফেক্ট ছিল না। রাইট চমকে ওঠে, তাকিয়ে আবির চোখ খুলে টিপ টিপ করে তাকাচ্ছে। রাই উঠে বসলো জেগে। আবির একটু হাই তুললো। জাগিয়ে বলছো জেগে? রায় রাজা মুখ ঘুরিয়ে নিল। ইস, কি বলবে এখন? রায় উঠতে যাবে, নীল রঙের শাড়ির আঁচলটা টান খেলো পেছন থেকে, থমকে গেল। ধীরে ধীরে ঘুরে দেখে ধরে রেখেছে আঁচলটা। আঁচলটা ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো রায়কে আবির। রায় চোখ নামিয়ে নিল।
মুখ ভাঙলে জরিমানা দিবে না। রায় মাথা নাড়লো। সারণ, এমনিতেই দেরি হয়ে গেছে, আমারও ধরে রাখার মতো টাইম নেই। ঘুম উড়ে যাওয়ার আগে জরিমানা দিয়ে যাও। আরে ঘুম নাকি? আরে ঘুম বাকি কিসের জরিমানা? বোঝানো লাগবে বলে আবির রায়কে স্যারের কাছে টেনে নিবে, তার আগেই রায় বাইরে খুব জোরে কাঁচ ভাঙা শব্দ হলো। হাবির রায় দুজনেই চমকে উঠলো। কি হলো? রায় উঠে চুল ঠিক করে বাইরে বেরিয়ে গেল। পেছনে আবিরও সবাই ঘুমাচ্ছিল, কিন্তু এই শব্দে মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে। ফুফি ভয়াত সরে বলে, এই কি ভেঙেছে? এই এগিয়ে গেল। সেটাই তো জিজ্ঞেস করতাম, কিসের আওয়াজ ছিল এটা? আবিরের মা উঠে গেছেন। রেজন সাহেব আবারও বেঘরে ঘুমানো মানুষ, নাক ডেকে জমিয়ে ঘুম দিচ্ছেন। ওনার আবার ঘুমের তালে এসব হুঁশ থাকে না। আবির এগিয়ে চারপাশ দেখতে লাগলো। টেবিলে কোনো কিছু ভাঙেনি, অন্য কোথাও কিছুই ভাঙেনি, তবে সামনে ড্রয়িং রুমে এগিয়ে গিয়ে আবিরের পা আটকে গেল। রায় দেখছিল কি হয়েছে। সবাই আবিরের দিকে তাকাই করলো। এটা কি করে করলো? কবি বললেন। সবাই দেখলো ড্রয়িং রুমের জানালার কাঁচগুলো ভেঙে অর্ধেকটা সোফায় অর্ধেকটা মাটিতে পড়ে আছে। কিন্তু কাজ কিভাবে ভাঙলো? আবির এক পা এগিয়ে গিয়ে হ্যাঁ, মাটির কাজগুলোর দিকে তাকিয়ে রইল। রায়ের মনে ভয় ঢুকে গেল। এটা কে বা কেন করলো? আর কাজগুলো দেখে একটু পেছনে সরে ঘুরে এদিক ওদিক তাকালো, সাথে বাকিরাও তাকালো। নিচে ফ্লোরে একটা মাঝারি আকারের পাথর পড়ে আছে। আবির এর মাথায় একটা অন্য চিন্তা গ্রাস করলো। আরে এসব কে কে কি করে? আবিরের মা এগিয়ে গেল। পাথর ফেলে কি মজা নেওয়ার হচ্ছে নাকি? কার ভাই খেয়ে দেয়ে কাজ নেই? সুমি এগিয়ে বলল, নিশ্চয়ই ওই পাশের বিল্ডিং এর পুচকেগুলো এসব করেছে। এমনিতে ওরা বেয়াদব হতে পারে। আচ্ছা যা তোরা, আমি পরিষ্কার করে নিচ্ছি বলে ফুপি এগুলেন। রাই বলো, ফুপি ফ্লোরে এগুলো পরিষ্কার করে ফেলা যাবে, কিন্তু সুপারগুলো তো সম্ভব না। ওটা তো সুপার পিলো বদলে হবে। হাবির কিছুক্ষণ চিন্তামগ্ন থেকে নিজের ঘর চলে গেলেন। বিকেলের আবির বাইরে গিয়েছিল। আবিরের মা রেজওয়ান সাহেবকে যে সে কি ঝাড়ালেন বলার মতো না, যেন মরার মতো ঘুমে তার। এত কেউ দুনিয়া তাই ছেড়ে ঘুম কীভাবে ঘুমাই? সেই কষ্টে রেজওয়ান সাহেব দুপুরের খাওয়াটাও ভালো হলো না। এদিকে সুমি রায়কে নিয়ে বেরিয়েছে আগামীকাল বাইরে জন্মদিন, আবিরের জন্মদিন। এখন সব কিছু আয়োজন তো করতেই হবে। মার্কেটে গিয়ে সে ইচ্ছা মতো কেনাকাটা করলো। সুমি ফাঁক বুঝে রায় আবিরের জন্য একটা ঘড়ি কিনে দিল। আবিরকে দেখা গেল একটা প্রাইভেট ব্যাংক থেকে বেরোলো, ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন করলো। কোথায় তুই? ভাই আমি তো বাসায়। কেন ভাই? সৌরভ নড়ে চড়ে বসলো, বলল, একটা অ্যাড্রেস দিচ্ছি, কুইক খবর লাগা। জি ভাইয়া। আমি ফোনটা রেখে দিল আর সৌরভকে একটা অ্যাড্রেস দিয়ে সেন্ড করলো। তুই যা, আমি কিছুক্ষণের মধ্যে এসে পড়ছি বলে আমি নিজের কালো সানগ্লাস চোখে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। পেছনে কতগুলো ওয়ার্কার কানাঘুষা করছে। ছেলেটা কিউট ছিল না? হ্যাঁ, কি হ্যান্ডসাম। কালো জ্যাকেট, হোয়াইট টি শার্ট, চুলগুলো দেখছিস? আরে মেয়ে বলে উঠলো। আরে দেখলেই বোঝা যায় খুব আপার ক্লাসের, খুব আপার ক্লাসের। এইসব চলছিল। এর মধ্যে থেকে দু একটা অবশ্য আবিরের কানে মেরেছে, তবে আবির উল্টো একটা তুচ্ছ হাসি দিয়ে গাড়িতে বসে গেল। যার পর তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। গাড়ি স্টার্ট দিল, বা হাতে সান গ্লাসটা খুলে পাশের সিটে রেখে দিল। মাত্র সৌরভের সাথে সেই অ্যাড্রেস পৌঁছেছে আবির। খবর নিয়েছে ভাই, বিশেষ কিছু এইখানেও নেই। মনে হচ্ছে একটা বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে বিয়ের বয়স হয়েছে তোর, বিয়ে ছাড়া মেন কাজ করছে না। তাই বিশ্বাস করেন একটা কাজের খবর যদি পাই, এইবারে আপনার এই কেসগুলো সত্যি জটিল। প্রমোশনও চাও বিনা খাটুনিতে বলে আবির সিঁড়িতে উঠছিল। হঠাৎই একটা লোকের সাথে ধাক্কা লেগে গেল। সরি বলে আবির চলে গেল। লোকটা মাথা নিচু করে হাঁটা ধরলো। লোকটা প্রায় নিচে চলে গিয়েছে। আবিরও
দোতলায় পৌঁছেছে। ভাই এই বাড়িতে কি কাজ আপনার? আছে ওই লোকটা। সাথে সাথে আবিরের মাথায় কি একটা খেলে সৌরভ, ওই লোকটা। সৌরভ এদিক ওদিক তাকালো। কোন লোকটা? আবির ওকে ধাক্কা দিয়ে 10 সিঁড়ি নিচে নেমে গেল। দূরে তাকিয়ে দেখে একটু আগে সেই ধাক্কা খাওয়া লোকটা দ্রুত বেগে দৌড়াচ্ছে। আবির ছুট লাগলো। ভাই সৌরভও পেছনে সিঁড়ি বেয়ে নেমে গেল। এদিকে রোড ক্রস করে লোকটা অলরেডি অন্য একটা গলিতে ঢুকে গেছে। আবির ও প্রাণপণে দৌড়াচ্ছে এই সেই লোকটা যাকেও খুঁজতে চলেছে। আর সত্যিই একবার হাতে আসুক। সৌরভ পড়ে গেল রাস্তার মাঝামে। গাড়ি একটার পর একটা এসে চলেছে। আবির দৌড়ে যতক্ষণে ওপরে গলিতে পৌঁছালো ততক্ষণে লোকটা গায়েব। পুরো হাওয়ায় মিলিয়ে গেছে। আবির রেগে পাশের একটা দেওয়ালে ঘুষি মারলো। ডাম। হ্যাঁ ভাই পেস। আবির মাথা নাড়লো। সৌরভ আশেপাশে 2-4টা বাড়ির সিঁড়ি চেক করলো। সেই চিনতেই দেরি হয়ে গেল। রায়ার সুমি বাড়িতে ফিরছে এক সময় মাত্র। সব কেনাকাটা হয়ে গেছে। আগামীকাল রাত 12টায় আবির সারপ্রাইজ পাবে। সবাই জানে ব্যাপারটা যে আয়োজন করা হচ্ছে, শুধু আবির বাদে। বাসায় ফিরে রায় দেখছিল নিশান কেমন করে যেন ঘুমাচ্ছে। ওর ঘুমের দরজা হালকা খোলা। ওর রুমের দরজা হালকা খোলা, যেন খুব ক্লান্ত। অবশ্য সারাদিন কি করে কেউই জানে, কই থাকে কেউই তার খবর নেই না। অযথা নিশান খবর দেওয়ায় না, তাতে এই মুহূর্তে রায়ের কিছুই যায় আসে না। ও যদি এতই ভালো হতো তাহলে এমন গুন্ডাদের মতো অবস্থান না করে বাবার কাজে হাত দিত বলে মুখ ঘুরিয়ে নিজের ঘরে চলে যায় রায়। ততক্ষণে আবার আবিরের মাথা ব্যান্ডেজের মধ্যে থেকে অল্প অল্প রক্ত বের হতে শুরু করে দিয়েছে। তো আবার রক্ত পড়ছে বলে সৌরভ এগিয়ে গেল। এত দৌড়াদৌড়ি করলে এমনটা হবেই, স্বাভাবিক বলে আবির গাড়ির দিকে ফিরল। ভাই আপনি বাড়িতে যান, এদিকে অনেক সিসিটিভি আছে, আমি বাকিটা দেখছি। না ভাই আপনার কথা শুনবো না, আপনি বাড়িতে যান। আমি বললাম তো, আমি দেখে নিব। এই অবস্থায় আপনি বেশি দৌড়াদৌড়ি করতে পারবেন না, পরে আরেক ঝামেলা হবে। সৌরভেও অনেক জোরাজুরিতে অবশ্য আবির বাড়ি ফিরে বাধ্য। বাড়ি ফিরতে বাধ্য হলো, যদিও জানে সৌরভ গাফলিতি করবে না। কিন্তু লোকটা এত চতুর যে হাতের কাছে দিয়ে বেড়ে যাচ্ছে, অবিশ্বাস্য। এই মুহূর্তে আবির রায়ের সামনে বাসা। রায়ের তো মেজাজ তুঙ্গে রেগে রেগে রেস করে দিচ্ছে। যতই বলি এসব করবেন না, আমার কথা কে শুনে? যার যা ইচ্ছা তাই করে বেড়াবে। আমি চুপ করে আর শুনছে। রক্ত যদি বের হলো, ব্যান্ডেজের কি মূল্য রয়ে গেল? আপনি কি এমন করেছিলেন যে এইটা হতেই হলো? আমি নিজের হলদেটিয়ার কোমজোরে দিয়ে তাকিয়ে হাসলাম। রাই নিজের মতো ব্যান্ডেজ করে যাচ্ছে আর বকবক করছে। আমার কোনো মূল্যই নেই। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি এখন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে প্লিজ তারপর এখন নিচে লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাথে দেন এবং সাথে বেল বাটনটিতে ক্লিক করে অল বাটন বাজিয়ে রাখেন। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর গল্পটি শেয়ার করবেন, যেহেতু নতুন চ্যানেল তার জন্য প্লিজ সবাই শেয়ার করবেন গল্পটি। আর বিশেষ করে সবাই আমার এই চ্যানেলটিকে আজকে এই দুটি পরে সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি সবাই সাবস্ক্রাইব করে ফেলেন। রাতে রায় আর বাকিরা মিলে অলরেডি সব প্ল্যানিং করে নিয়েছে। আগামীকাল কী হবে সেসব। আবির আপাতত রেজওয়ান সাহেবের সাথে কিছু কাজ নিয়ে ব্যস্ত। পরদিন সকাল থেকে আয়োজন শুরু হয়েছে। আবির রেজওয়ান সাহেবের সাথে অফিসে গিয়েছে। নিশানের খবর কেউই জানে না, অ্যাজ ইউজুয়াল। যাই হোক, সবাই আবিরের পছন্দের খাবার তৈরিতে ব্যস্ত। কেক তৈরি হচ্ছে বাড়িতেই। সুমি আর রায় মিলে কেক তৈরি করছে। এভাবে হাসি ঠাট্টায় দিন পার হয়ে গেল। রাত 9টায় মাত্রই সবাই কাজ শেষ করে নিজের নিজের ঘরে যাবে, তখনই রেজা সাহেব আর আবির ফিরে এলো। রেজা সাহেব ঘরে ঢুকেই খাবারের সুস্বাদ গ্রান নাকে টেনে বললেন, আরে বাহ, মনে হচ্ছে ভালো কিছু রান্না হয়েছে। আবির পেছনে সবাই মাত্র ঘরে ঢুকলো, ফুমি বললেন, হ্যাঁ হয়েছে, ভাবি তোমার জন্য রাজভূত সাজিয়েছে। সবাই হেসে উঠল।
এই যে একটা কথা বলি, তুই নির্ঘাত ঘাবলাস। আবিরের মা এলো এগিয়ে গিয়ে এলো। এ কি ঘাবলা, হ্যাঁ? রেগে গেলেন। মানে এই কথা মানতে আমি নারাজ। তুমি নিশ্চয় নিজের ছেলেদের জন্যই রান্না করেছো। মহিলা কিছু জবাব দিবে তার আগেই আবিরের ফোনটা বেজে ওঠে। ফোন কানে নিতেই আবিরের মুখ ভাব বদলে গেল। ফোন কেটেও ঘরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। এই আবির, সবাই ডাকলো। রায় ব্যাপক অবাক। এদিকে আবির তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নেমে নিচে চলে গেল। কি হলো ওর? সুমি বলল। নিজাম সাহেব তেমন পাত্তা দিলেন না। চিন্তা করো না, ও চলে আসবে, চলো তো। রায় এরই মাঝে আবিরের ফোনে একটা মেসেজ দিয়ে দিল, রাত 12টার মধ্যে ছাদে চলে এসেন প্লিজ। এদিকে আবিরের ফোন মেসেজ এসেছে। ও এক পলক দেখেই ফোনটা রেখে গাড়ি স্টার্ট দিয়ে করলো। এদিকে রাত প্রায় 12টা বাজতে গেল। আবিরের দেখা নেই। সবাই ছাদে দাঁড়িয়েছে। খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে চারটা। সব কিছু ঠিকঠাক, শুধু আবিরে নেই। রাই একটা লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, সাথে হালকা সাজ। যেহেতু উনি বেশি সাজগোজ পছন্দ করেন না, ফলে রায়ে এখন অতটা সাজে না। কিন্তু একে সেকেন্ড, মিনিট, ঘন্টা চলে যাচ্ছে, আবিরের দেখা নেই। সবাই ক্লান্ত। এখন রাত 1টা, আবির নেই। সবাই অনবরত কল করে যাচ্ছে, কিন্তু ওর কোনো রেসপন্স নেই। সবাই সত্যি রেগে যাচ্ছে। এমনটা কেউ করে? কি হলো ছেলেটার? কি জানি, ফোনটা ধরছে না। ভাইয়ার যদি কাজ থাকে তো বলেই যেত। অবশ্যই কাজ তো আজ আর নেই। থাকলেও কি ও রাত পাই করবে? বুঝি না কি ছেলে পেটে ধরলাম। একচুরও যদি বুঝি ওকে। সবাই নিজের মধ্যে কথা বকে যাচ্ছে, আর রায়ের দৃষ্টি দূরের ওই অলরেডি আলোকিত রাস্তা দিকে। যদি আবির আসে। আচ্ছা, এখানে এভাবে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। ও আসলে না হয় আমরা আবার আসবো। চলো বাসায় ফুফু উঠে দাঁড়ালো। বাকিরাও বসা থেকে উঠে দাঁড়ালো। হ্যাঁ চলো। রায় বলল, আপনারা যান, আমি না হয় একটু পরে আসি। দেখি উনি যদি আসে। না না, এই রাতে ছাদে থাকা লাগবে না, চলো। ও আসলে আবার আসবো, আবিরের মা বললেন। মা, দেখি না যদি চলে আসেন। একটু পরে আমি তো চলে আসবো, কিন্তু থাকতে দাও। রায় ওই হতচ্ছাড়া আসলে আমাদের ডেকো, বললেন রেজওয়ান সাহেব। সুমি থাকতে চাইলেও ফুপি দিলেন না। ওদের প্রাইভেট টাইমও তো দরকার। তাই সবাই একে একে ছাদ থেকে নেমে গেল। পেছনে রয়ে গেল রাই। একে একে সময় পার হয়ে গেল, কিন্তু তখনও আবিরের দেখা নেই। রাই চেয়ারে বসে আছে আর অপেক্ষা করছে। আজকে ভেবেছিলাম খুব সুন্দর করে আপনাকে কিছু কথা বলবো, যেগুলো এর আগে বলা হয়নি। আপনি তো সেই কথাগুলো শোনার জন্য এত টর্চার করেছেন। আর আজ দেখো, যখন আমি প্রস্তুত, হাতের গিফট বক্সের দিকে তাকিয়ে, তখন আপনিই নেই। হাজারে ছাওয়া কালো আকাশটাই ও আজ চাঁদের দেখা নেই। ছাদের মধ্যে বাদে আলোয় যতটুকু অস্পষ্ট, সেইটুকুতেই রায় চোখ বলিয়ে নিল। কত সুন্দর করে সাজানো এই জায়গাটা। যেমন সাজ তেমন সময়, তবু আপনি নেই। কখন আসবেন? আচ্ছা, বাচ্চাদের মতো করে আপনি কি শুনতে চান না? আমি না, আর বলবো না। আসুন আগে, তারপরে ইচ্ছে মতো বকবো। তারপরে যদি আপনার টমা চান, তারপর ভেবে দেব। হ্যালো ভিউয়ার্স, আজকের মতো আমাদের গল্পটি শেষ হয়ে গেল। তো ভিউয়ার্স, যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে প্লিজ দয়া করে এখন সাবস্ক্রাইব করে সাথে বেল বাটন বাজিয়ে রেখে আমাদের পাশে থাকেন। আর গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে, পরে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর বিশেষ করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শেয়ার করেন। যাতে নতুন চ্যানেল, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমাকে দেখিয়ে দেন, যাতে আপনার গল্পটি কন্টিনিউ করতে চান। আপনারা সবাই সাবস্ক্রাইব করলে আমি গল্পটি কন্টিনিউ করবো, না হয় গল্পটি কন্টিনিউ করতে সমস্যা হচ্ছে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করলে আমি কিন্তু গল্পটি কন্টিনিউ করবো। তবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ গল্প পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি আপনাদের জন্য আরও আনকমন ইন্টারেস্টিং রোমান্টিক গল্পগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে লাস্টবারের মতো অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো ভিউয়ার্স, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা থাকেন, তাড়াতাড়ি পেয়ে যাবেন। সবাই আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাথে বেলমনি বাজিয়ে রেখে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য এবং গল্প পাওয়ার জন্য। থ্যাংক ইউ এভরি গাইস।